শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে আর নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে গণ অভ্যুত্থানে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অতি দ্রুতই পুলিশ বাহিনীর কাজে যোগ দেওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪২ পুলিশ, আহত হাজারেরও বেশি। শুধু পুলিশ কেন্দ্রীয় হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৫ শতাধিক। আহতদের দেখতে দুপুরে কেন্দ্রীয় হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা, খোঁজ নেন তাদের চিকিৎসার। পুলিশের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। রাজধানী সহ সারা দেশে ডাকাতির ঘটনা ঘটছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে, কিন্তু পুলিশের কাজ অন্য বাহিনীকে দিয়ে করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন এবং এই দুষ্কৃতিকারী আপনারা ধরতে, অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনারা সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো। এদিকে ডিএমপির ৫০ থানার মধ্যে ৪৫টি থানার কাজ শুরুর কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সবকিছু ওভারকাম করে নতুন করে সবকিছু কাজ শুরু করার জন্য। আমাদের থানা, আমাদের কল্যাণে তো থানা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তো থানা থাকতেই হবে, পুলিশ ব্যতীত গণতন্ত্র চলবে না। তবে সেবা নিতে আসা নাগরিকদের সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছে থানাগুলো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে ঢাকার কিছু কিছু সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। আমরা রাজধানীর বনানীর খবর জানবো, সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন সেখানে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ফয়সাল, বনানীতে ট্রাফিক পুলিশের পাশাপাশি তো শিক্ষার্থীদেরও দেখতে পাচ্ছি। সড়কে এখন কি অবস্থা দেখছেন জানাবেন, যান চলাচলের পরিস্থিতি কেমন সেটিও জানতে চাই। বৃষ্টি আজকে থেকেই ট্রাফিক পুলিশ নেমেছে, অর্থাৎ গত দুপুর বিকেল ৩টা থেকেই ট্রাফিক পুলিশের সদস্যরা বিভিন্ন গুলশানে, বিশেষ করে গুলশান বিভাগের কয়েকটি পয়েন্টে কিন্তু ট্রাফিকের সদস্যদেরকে আমরা দেখছি ট্রাফিক পুলিশের। তারা যেমনটি বলছেন যে আগামীকাল থেকে তারা পুরোদস্তুর বলা যায় যে ট্রাফিক রাস্তায় যে শৃঙ্খলা আনার জন্য তারা কিন্তু কাজ শুরু করবেন। তবে আজকে তারা জাস্ট শিক্ষার্থীদের সাথে কিছুটা বোঝার জন্য, সমন্বয় করার জন্য তারা কয়েক ঘন্টার জন্য নেমেছেন পরিস্থিতি বোঝার জন্য। তো এখন বলা যায় যে পুরোপুরি এখনও পুলিশ সেভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন না হলেও শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় শৃঙ্খলা আনার দায়িত্বে এখনও নিয়োজিত। তবে পুলিশ সদস্যরা যারা নেমেছেন রাস্তায় তারা কিন্তু সেভাবে পুলিশের পোশাক পরেননি বলা যায়, তারা সিভিল ড্রেসেই কাজ করছেন শিক্ষার্থীদের সাথে। আপনারা দেখছেন যে এখনও কিন্তু শিক্ষার্থীদের সাথে ট্রাফিক পুলিশের লোকজন কাজ করছেন। আমরা একটু কথা বলতে চাই গুলশান বিভাগের ট্রাফিক বিভাগের ডিসি মহোদয় আমাদের সাথে আছেন। একটু আপনার কাছে জানতে চাই, কবে নাগাদ সড়কে শৃঙ্খলা আনয়নের জন্য পুরোপুরি আপনারা রাস্তায় নামবেন? জি, ধন্যবাদ আপনাকে। তো আসলে যে বিষয়টা হচ্ছে, দেখুন আজকে থেকে আমরা রাস্তায় ট্রাফিক মোতায়েন করেছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্র সমাজকে যে তারা অক্লান্ত পরিশ্রম করে তারা সহযোগিতা করতেছে। আমরা পুলিশও আজকে থেকে ট্রাফিক পুলিশ মাঠে কাজ করতেছি, ছাত্র এবং পুলিশ একসাথেই কাজ করতেছি। কবে থেকে পুরোপুরি স্বাভাবিক হবে? আমরা আশা করি যে এটা 2-1 দিনের ভিতরে একটা স্বাভাবিক পর্যায়ে আমরা যাব। আমরা গ্র্যাজুয়ালি, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডিপ্লয়, কালকে থেকে আমাদের ডিপ্লয়মেন্টটা আরও বাড়াতে থাকবো এবং ফুল পেজ আপনাকে। বৃষ্টি যেমনটি শুনছেন যে আজকে যেমন কয়েক ঘন্টার জন্য পুলিশ নেমেছেন এবং তাদের সাথে কিন্তু শুধু ছাত্ররা না, সড়কে শৃঙ্খলায় কিন্তু বিভিন্ন বাহিনী, নৌবাহিনীর সদস্য, আনসার সদস্যরাও দেখছি শিক্ষার্থীদের সাথে কাজ করছেন এবং তারা বলছেন আগামীকাল থেকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণে আসবে গুলশান বিভাগের ট্রাফিক ব্যবস্থা। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ ফয়সাল। এ পর্যায়ে আমরা বরিশাল যাব, কারণ থানার কার্যক্রম কেমন চলছে সেটি জানতে চাই। বরিশালের সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, জেলায় সব থানার কার্যক্রম শুরু হয়েছে কিনা সেটি জানাবেন। আপনি আজ সারাদিন সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন, এবং নিশ্চয়ই যারা পুলিশ সদস্যরা আছেন তারা তো নিশ্চয়ই অবগত 15 আগস্টের মধ্যেই তো সবাইকে কাজে যোগদান করতে হবে। 15টি থানা রয়েছে, এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় রয়েছে 4টি এবং বাকি থানাগুলো বরিশাল জেলায়। এবং এখানকার যে থানাগুলো রয়েছে, আমি সকাল থেকে বরিশাল মেট্রোপলিটনের 3টি থানা পরিদর্শন করেছি এবং খোঁজ খবর নিয়েছি। এবং থানার মধ্যে যেটা আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং থানায় যারা কর্মরত রয়েছে, বিশেষ করে কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ সদস্য সবাই কিন্তু থানায় অবস্থান করছেন। তবে তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন তার মধ্যে রয়েছে যে দাপ্তরিক কার্যক্রমগুলো তারা দেখছেন, পাশাপাশি যদি কেউ সাধারণ ডায়েরি করেন বা যদি জরুরি কোনো অভিযোগ থাকেন। তবে থানা পুলিশের যে দায়িত্ব থানার বাইরে, সেটি কিন্তু তারা আসলে পালন করছেন না, বা থানার যে বাইরে যে টহলগুলো রয়েছে সেটি আমরা দেখতে পাইনি। এখানকার যারা থানার সদস্য রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখনো আসলে তাদের মধ্যে ভীতি কাজ করছে। যে ঘটনা ঘটেছে, বিভিন্ন থানায় হামলার ঘটনা বা পুলিশ সদস্য নিহতর ঘটনা, এসব কারণে কিন্তু তাদের মধ্যে ভীতি কাজ করছে। ভীতি কেটে গেলে তারা ধীরে ধীরে কাজে ফিরবেন। এবং আজ কিন্তু বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি ঊর্ধ্বতন কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে এয়ারপোর্ট থানা রয়েছে সেই থানা পুলিশের সাথে মত বিনিময় করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা পুলিশ সদস্যরা মাঠে দায়িত্ব পালন করলে তাদের সার্বিক যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা তারা নিশ্চিত করবেন। এবং পাশাপাশি সেনা কর্মকর্তারা পুলিশকে এই পরামর্শ দিয়েছেন যাতে তারা এমন কোনো কাজ না করেন যাতে সাধারণ মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হয়। এবং পুলিশ সদস্যরা বলছেন যে তাদের যে নিশ্চয়তা, তাদের যে রাস্তায় ডিউটি করলে বা কোথাও কোনো দুর্ঘটনার খবর পেলে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তারা যে ছুটে যাবেন, বিগত দিনেও কিন্তু তারা এই কার্যক্রমগুলো করেছেন এবং তারা যে সেসব স্পটে ছুটে যাবেন তার জন্য তাদের আসলে নিরাপত্তা প্রয়োজন। তারা এখন পর্যন্ত মানসিকভাবে ভীতি রয়েছে যে হঠাৎ করে তাদের উপরে কোনো হামলার কোনো ঘটনা ঘটে কিনা। এই জন্য আসলে তারা থানা চত্বরের মধ্যেই তাদের যে কার্যক্রম সেটি সীমাবদ্ধ রেখেছেন এবং যে থানার যে দাপ্তরিক কার্যক্রমগুলো রয়েছে সেটি কিন্তু চলছে এবং তারা বারবার বলছেন দাপ্তরিক কার্যক্রম চলমান রেখেছে। শুনছিলাম আপনার মাধ্যমে। কাউসারকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গভবনে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। তারা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক ই আজম এখনও শপথ নেননি, তিনি দেশের বাইরে আছেন। 2 উপদেষ্টার পর প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকলকে বাংলাদেশের প্রধান বিচারপতি রোববার দুপুরে বঙ্গভবনে ছিল শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। বেলা 1:45 শুরু হওয়া এই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম পর্বে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি প্রধান বিচারপতির শপথ শেষে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে ঢাকায় না থাকার কারণে 8 আগস্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এই 2 উপদেষ্টা। শপথ গ্রহণ শেষে উপদেষ্টাগণ পাঠ করেন গোপনীয়তা শপথ। 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক ই আজম দেশের বাইরে থাকায় রোববারও শপথ নেননি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। একজন যথার্থ ও যোগ্য ব্যক্তি প্রধান বিচারপতি হয়েছেন। সরকারের দ্রুত পদক্ষেপের ফলে আদালতের কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এবার হাইকোর্ট বিভাগকে ঢেলে সাজানো প্রয়োজন। যারা সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়েই বিচার বিভাগকে সংস্কার করা হবে। বলেছেন, সরকারে অখুশি হবে এখন এমন কোনো পরিস্থিতি নাই।
একই সাথে সাংবাদিকতায় কোনো বাধা বিপত্তি নেই বলে আইন আদালত অঙ্গনে অ্যাটর্নি জেনারেল বললেন। সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের অতীতের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে হবে, তাহলেই বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে। এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলো দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যায়। যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে, সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেন এইভাবে সব জায়গায় সংস্কার করবে? নিজেদের পছন্দ দাবি অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নবনিযুক্ত প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার উপরে দেশবাসীর আস্থা ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তারা। দুপুরে বঙ্গভবনের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেছেন তারা। প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে, কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে। যে বর্তমান এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। আমাদের কথা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আমরা তাদেরকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আন্দোলনে সহস্র ছাত্র জনতার মৃত্যু হয়েছে, এসবের সাথে সরাসরি জড়িত শেখ হাসিনা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাই শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র সহ সকল স্থাপনা থেকে শেখ হাসিনার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আসিফ। এছাড়া গণ অভ্যুত্থানের সময় যারা ইন্টারনেট বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি ও ডাক উপদেষ্টা নাহিদ ইসলাম। শপথ গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে আসেন ডাক ও আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাদামাটা গেটআপে আসা এই উপদেষ্টা। কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায়। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নিজ দপ্তরে যোগ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও। কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আইসিসি নারী টি-20 বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে। জানান বিসিবি ও বাফুফের ব্যবস্থাপনায় আইনগতভাবে পরিবর্তনের কথা। এ সময় যুব উন্নয়ন কেন্দ্র থেকে শেখ হাসিনার নাম পরিবর্তনের নির্দেশ দেন উপদেষ্টা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে। এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা। এছাড়া সচিবালয়ে প্রায় বেশিরভাগ দপ্তরে পুরনোদের বদলি ও নতুনদের পদায়ন নিয়ে নানা কর্মতৎপরতা দেখা গেছে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কমপক্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় অতর্কিত সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শতাধিক মানুষ হঠাৎ করেই ব্যাংকটির প্রধান কার্যালয়ে ঢোকার চেষ্টা চালায়। বাধা দিলে এলো পাতারি গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় গুলিবিদ্ধ হন গার্ড শফিউল্লাহ সর্দার, অফিসার আব্দুল মামুন, আব্দুর রহমান ও বাকিবিল্লাহ।
অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি, তবে এদের মধ্যে 3 জনের অবস্থাই গুরুতর। গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী। ব্যাংকাররা অভিযোগ করছে এই হামলায় এস আলম গ্রুপের সম্পৃক্ততা রয়েছে। ইসলামী ব্যাংকের হেড অফিসে সন্ত্রাসীদের গুলিবর্ষণের বিষয়ে অর্থ উপদেষ্টা অবহিত হয়েছেন। তিনি জানিয়েছেন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। আপাত দৃষ্টিতে যেটা করে থাকে, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব সে করে ক্রিয়েট করেছে, কেউ নোবডি ইজ অ্যালাউড। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে, তবে এ বিষয়ে খোলামেলা আলোচনা হবে না। দায়িত্বে কোনো আমলা আসবেন নাকি অর্থনীতিবিদ, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার মতে রুলস অব বিজনেস অনুযায়ী বাংলাদেশ ব্যাংক চলতে পারে। জানিয়েছেন এটিএম বুথের সেবা স্বাভাবিক করতে কাজ চলছে। এটিএম বুথে টাকা যেন সোনার হরিণ, কার্যত অচল রাজধানীর বেশিরভাগ মেশিন। যেখানে টাকা মিলছে সেখানেও পরিমাণ প্রয়োজনের চেয়ে কম। সারা দেশের 13,000 এটিএম বুথে কম বেশি একই দৃশ্য, ফলে তীব্র হচ্ছে নগদ টাকার সংকট। রোববার সচিবালয়ে এই বিষয়ে সরকারের অবস্থান জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর্মকর্তাদের সাথে বৈঠকের পর জানান, বুথের নিরাপত্তার কথা ভেবেই এটিএম মেশিনে টাকা রাখেনি অনেক ব্যাংক, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। টাকা নাই তা না, কিন্তু এটা করা হচ্ছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ইসে ছিল, টাকা নিয়ে চলে যাবে এটিএম বুথও তো ভাঙা টাকা হয়েছে, চলে যাবে, বা বেশি ক্যাশ টাকা নিয়ে। হ্যাঁ, ক্যারি, এটা তো আমি তো জানি। বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তায় যাওয়ার পরে তো তার টাকা এসে যাবে। এইগুলো করা হচ্ছে, এগুলো সব নর্মাল। ক্ষমতার পালাবদলে কেন্দ্রীয় ব্যাংকে অস্থিরতা দেখা দিলে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার আগে দায়িত্ব ছাড়েন কয়েকজন ডেপুটি গভর্নর। এরপর থেকেই অভিভাবক ছাড়া চলছে ব্যাংকিং খাত। 2 লাখ টাকার বেশি নগদ তোলা যাবে না, এমন ঘোষণায় তারল্য নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে অর্থ উপদেষ্টা জানালেন, নতুন গভর্নরের সিদ্ধান্ত আসতে দেরি হবে না। বাংলাদেশ ব্যাংকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। এনবিআরসির সরকারি ইস্যু নিয়ে আমরা এখনো ইস্যু না, ওটা তো অন্য ব্যাপার, ওগুলো আমরা পরে দেখব। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে গভর্নরগুলো আর হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েটলি। মন্ত্রণালয়ের 4 বিভাগের সাথে বৈঠকে কর্মকর্তাদের কোনো কাজ ফেলে না রাখার নির্দেশ দেন নতুন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আবারও আমন্ত্রণ, সব খবর দেখছেন আপনারা। হামলা নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে হিন্দু সম্প্রদায়ের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আজ। সেখানে শওকত মঞ্জুর শান্ত আমাদের সহকর্মী আছেন, আমরা একটু দেখে আসতে চাই। শান্ত, এই কর্মসূচি শুরু হয়েছে কিনা কিংবা কখন নাগাদ শুরু হবে সেটি জানাবেন। আরেকটি বিষয়, কাল তো প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলবেন, এ বিষয়ে বিক্ষোভকারীরা কোনো প্রতিক্রিয়া জানালো কিনা? বৃষ্টি, এখানে কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে যে কয়েকশত হিন্দু সম্প্রদায়ের মানুষজন কিন্তু এখানে একত্রিত হয়েছেন শহীদ মিনারে। এবং গত 5 আগস্টের পর থেকে তাদের উপরে যে হামলা, নির্যাতন, মন্দির ভাঙা নিয়ে তাদের যে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু বেশ কয়েকটি দাবি নিয়ে গেল কয়েকদিন যাবৎ আন্দোলন করছেন। এবং আজকে এখানে তাদের প্রদীপ এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি তারা ডেকেছেন। এবং তার আগে এখানে কিন্তু সমাবেশ হচ্ছে। সেই সমাবেশে বড় যে বিষয়গুলো তারা সামনে এনেছেন সেগুলো হচ্ছে সংখ্যালঘুদের ওপর ভাঙচুর, লুটপাট, নির্যাতনের ঘটনার বিচার, এবং সীমান্তবর্তী যে এলাকাগুলো থেকে সংখ্যালঘুরা বিভিন্ন অত্যাচার, নির্যাতনের কারণে বর্ডার পার হয়ে গিয়েছেন, তাদেরকে সসম্মানে এবং নিরাপত্তার সাথে নিজ নিজ ঘরে নিয়ে আসা, সেটির উদ্যোগ নিতে তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গ রূপে হিন্দু ফাউন্ডেশন হিসাবে নিবন্ধন, সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এবং বিদ্যমান জাতীয় মানবাধিকার কমিশনের ন্যায় পৃথক স্বতন্ত্র জাতীয় সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনের তারা কিন্তু দাবি জানিয়েছেন। পাশাপাশি নিজ নিজ যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের যেই আনুষ্ঠানিক যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই জায়গাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কথা কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। এবং এখানে বক্তারা যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু তারা বলছেন যে বাংলাদেশের সবাইকে নিয়ে আসলে বাংলাদেশ, এবং প্রতিটি ধর্মের মানুষরাও এই টোটাল জনসংখ্যার অংশ,
এবং সেই ক্ষেত্রে প্রতিটি নাগরিকের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, নিরাপত্তা পাওয়ার কথা, তারা যেন সেই নিরাপত্তা পান এবং কোনো ধরনের হামলা এবং তাদের উপরে যাতে কোনো প্রকার নির্যাতন যাতে নেমে না আসে সেই বিষয়টি নিশ্চিত করার কথা কিন্তু তারা এখানে দাবি জানিয়েছেন। হয়তোবা এই সমাবেশ শেষে আনুষ্ঠানিকভাবে তারা হয়তো প্রদীপ প্রজ্বলন কর্মসূচিটি বাস্তবায়ন করবেন এবং আনুষ্ঠানিকভাবে তারা কোনো ঘোষণায় যেতে পারেন বলে আমরা মনে করছি। নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ জানাচ্ছি শান্ত। এদিকে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার বিচার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনসমূহের যৌথ উদ্যোগে বিকেলে আন্দরকিল্লা মোড় থেকে একটি মিছিল বের হয়, যা আশপাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে পরিষদের নেতারা চট্টগ্রামের মন্দির, গির্জা, উপাসনালয়, হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ করেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের পাশাপাশি আক্রান্তদের ক্ষতিপূরণের দাবি জানান। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে আমরা এই দেশে থাকবো। আমাদের যেগুলো মা বোনদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেগুলো যথার্থ বিচার চাই। আমাদের জন্মস্থান আমরাই থাকবো, তারা কেন আমাদেরকে দূরে চেষ্টা করবে? গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎ শেষে এই অভিযোগ করে তিনি বলেছেন, সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিয়েছে তারা কেউ গণতন্ত্রকামী মানুষ হতে পারে না। বিএনপি সহ আন্দোলনকারী কেউই সংখ্যালঘুদের উপরে হামলা চালাচ্ছে না। সজীব অজিত জয় আবোল তাবোল বক্তব্য রাখছেন বলেও মন্তব্য করেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন দলটির এই সিনিয়র নেতা। দীর্ঘ ৯ বছর পরে ভারত থেকে দেশে ফিরলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। দুপুরে ২টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সালাউদ্দিন আহমেদ। এ সময় তাকে পরিবার ও স্বজনরা স্বাগত জানান। সবাই আবেগ আপ্লুত ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ অনেক নেতাকর্মী। এর আগে দিল্লি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা হন। গত সপ্তাহে তাকে ট্রাভেল পাস দেওয়া হয় বাংলাদেশ হাইকমিশন থেকে। 2015 সালে 10 মার্চ রাজধানী উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। সে বছরই 3 মাস পর ভারতের মেঘালয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। আর তখন একটি বিবৃতিতে জানানো হয়েছিল যে শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা পুলিশকে ফোন করেন। বৈধ নথিপত্র না থাকায় বছরের 22 জুলাই তার বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। 2018 সালে নিম্ন আদালতে আর 2023 সালে আপিল বিভাগে এই মামলা থেকে খালাস পান সালাউদ্দিন আহমেদ। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.কে. রায়চৌধুরীর অপসারণ চেয়ে শিক্ষাঙ্গনে বিক্ষোভ প্রতিবাদ চলছে। সকালে বেইলি রোডের স্কুলের মূল ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ করেন কয়েকশো শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ কে.কে. রায়চৌধুরী। আর তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন তারা। একই সাথে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গভর্নিং বডির পদত্যাগ দাবি করেন তারা। পদত্যাগের জন্য আগামী 24 ঘন্টার আলটিমেটামও দেন। গভর্নিং বডি বিলুপ্তির এক দফা দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা। ওনাদেরকে বহিষ্কার করতে বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে আপুরা বলেছে পদত্যাগের কথা। কারণ উনি হচ্ছে আমরা যখন প্রোটেস্টে ছিলাম আমাদেরকে অনেক আজে বাজে কথা বলেছে, এন্ড আমাদেরকে কলেজে জায়গা দেয়নি। আমাদের কলেজে যে কোনো অনুষ্ঠানের জন্যই আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, কিন্তু আমার মনে হয় যে ওটার 10 ভাগের 1 ভাগও ওনারা খরচ করে না। তো বাকি টাকাটা কোথায় যায়? একজন অধ্যক্ষ এবং ফারহানার কথা আপার কথা যে বলা হচ্ছে এখানে ফারহান আপা সব সময় আসলে ম্যানিপুলেট করার চেষ্টা করে, টিচারদের মধ্যে ভয় ভীতি করার চেষ্টা করে, নানান রকমের ভীতি প্রদর্শনের চেষ্টা করেন। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহের শিক্ষক সংকট নিরসনে জুনিয়র ইনস্ট্রাক্টর পদের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। সকালে সরকারি কর্ম কমিশনের সামনে এই মানববন্ধনে অংশ নেন নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। মানববন্ধনের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, বিপিএসসির অধীনে লিখিত ও মৌখিক পরীক্ষা সঠিক নিয়ম মেনে সম্পন্ন হয়েছে, তবে পলিটেকনিক ও টেকনিক্যালের 13 ও 15তম গ্রেডভুক্তের দেয়া করা রিটের কারণেই বন্ধ হয়ে গেছে তাদের নিয়োগ। অনতিবিলম্বেই পরীক্ষায় উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করতে সরকারের প্রতি তারা আহ্বান জানান।
কারিগরি সেক্টরে যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে মাত্র 12% শিক্ষক দিয়ে এই শিক্ষা ব্যবস্থা চলছে, অর্থাৎ 88% শিক্ষাপদ খালি। এই অবস্থায় একটি দেশের কারিগরি শিক্ষার কিভাবে উন্নয়ন সম্ভব? বিপিএসসিতে আমরা সমস্ত তথ্য দেব, আপনারা আমাকে যাচাই করেন যে আমি এখানে দুর্নীতি করে আসেছি কিনা। যদি আমি দুর্নীতি করে না আসি তাহলে অবিলম্বে আজকে দিনের মধ্যে আমার রেজাল্ট পাবলিশ করতে হবে, না হলে আমরা এখানে আমরণ অনশনের ডাক দিলাম, আমরা এখানে বসে যাব, উঠতেছি না। বেতন ভাতা বৃদ্ধি, ঝুঁকি ভাতা প্রদান, ওভারটাইম নিশ্চিত করা সহ 12 দফা দাবিতে বিক্ষোভ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করে দাবি দেওয়া তুলে ধরে নিরাপত্তা বাহিনী পরিষদের নেতারা। বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো রেলওয়ে নিরাপত্তা বাহিনী প্রশিক্ষিত বাহিনী, কিন্তু দীর্ঘদিন ধরে এই বাহিনী অবহেলিত। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আরএনবির কেউ ইউনিফর্ম পরবে না, কাজেও যোগদান করবে না। শিগগিরই সব অঞ্চলের সমন্বয়কদের সাথে আলাপ করে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান বিক্ষোভে অংশ নেয়া নেতারা। আমরা বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আগ্নেয়াস্ত্র ট্রেনিং প্রাপ্ত ফোর্স, দীর্ঘ 9 মাস অন্যান্য বাহিনীর নেই আমরা শৃঙ্খলা বাহিনী ট্রেনিং করে আসছি, অথচ আমাদের পরিচালিত হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে। আমাদের বাহিনীর কোনো হায়ার অথরিটি থেকে আমরা পরিচালিত হতে এখনো পারতেছি না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত পদচ্যুত পুলিশ সদস্যরা সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। দাবি জানিয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার। দুপুরে কয়েকশো সাবেক পুলিশ সদস্য সচিবালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে স্লোগান দেন। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কথা না শুনলে এবং রাজনৈতিক কারণে প্রায় 1000 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আদালতের রায়ের পরও তাদের অনেকেই চাকরিতে যোগ দিতে পারেননি বলে অভিযোগ করেন। এর প্রতিবাদ জানিয়ে বঞ্চিত পুলিশ সদস্যরা 6 দফা দাবি জানিয়েছেন। গত 15 বছরে যারা অবৈধভাবে চাকরিচ্যুত, আমাদের দাবি সবাইকে চাকরিতে ফেরত এনে নতুনভাবে যোগদানের জন্য আমরা জোর সুপারিশ জানাচ্ছি। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। চাকরি স্থায়ী করার 1 দফা দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছেন সাধারণ আনসার সদস্যরা। বেলা 1:15টার দিকে ইউনিফর্ম পরা বেশ কয়েকজন আনসার সদস্য রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব এবং হাইকোর্ট থেকে মৎস্য ভবনমুখী রাস্তায় যান চলাচল তারা বন্ধ করে দেয়। রাস্তার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এর আগে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করেন প্রায় 300 আনসার সদস্য। সেখানেও তারা 1 দফা দাবিতে বিক্ষোভ করেন। এ সময় চাকরি স্থায়ী করতে 24 ঘন্টা আলটিমেটাম দেন বিক্ষোভরত আনসার সদস্যরা, অন্যথায় কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন। সিটি মেয়র সহ জনপ্রতিনিধিদের সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। বলেছেন, দ্রুতই আগের মতো কাজ শুরু করতে হবে। সকালে সচিবালয়ে কথা তিনি জানিয়েছেন। আইনের শাসন কায়েম হলে স্থানীয় সরকারের দুর্নীতি থাকবে না বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বলেছেন, অন্তর্বর্তী সরকার পরিচালনা চ্যালেঞ্জের, কেননা এটা স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার না। সরকারের মেয়াদ প্রসঙ্গে হাসান আরিফ বলেছেন, সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করবে। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা, সেটা একটা চ্যালেঞ্জ। যে যা যেখানে আছেন প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব পালন করবেন আইন অনুযায়ী, যেটাকে আমরা বলে থাকি যে রুল অফ ল। রুল অফ ল মানে হচ্ছে যে আইনের শাসন, আইন যেভাবে আসে সেইভাবে হবে। আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভরশীল হবে না। ইলিশ রপ্তানির আগে দেশের মানুষের চাহিদা পূরণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সচিবালয়ে কর্মকর্তাদের সাথে সভার পর সাংবাদিকদের তিনি বলেছেন, সিন্ডিকেটের কারণে ডিম দুধের দাম প্রতিনিয়ত বাড়ছে। চাঁদাবাজিকে কঠোরভাবে দমন করা হবে। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না। এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। কোনোভাবেই পোশাক শ্রমিকরা যাতে অধিকার বঞ্চিত না হন এবং এই শিল্প খাত সকল ক্ষতি পুষিয়ে উঠতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। দুপুরে প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় শ্রমিকরা এই দাবি জানিয়ে বলেছেন, গত 15 বছরে মালিক ও বায়ারদের অর্থনৈতিক উন্নয়ন ঘটলেও পোশাক শ্রমিকদের জীবনমান বদলায়নি। 2023-এ পোশাক শ্রমিকদের 25,000 টাকা মজুরির দাবির ন্যায্য আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে
4 জন শ্রমিক প্রাণ হারিয়েছে। আর মিথ্যা মামলার শিকার হয়েছেন অনেকেই। আন্দোলনের সকল হত্যাকাণ্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সহ 11 দফা দাবি জানায় শ্রমিকরা। আর তাদের দাবি পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ ভূমিকাও প্রত্যাশা করেন। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। সৌন্দর্য বর্ধনে রাঙামাটিতে কাজ করছে শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের বিভিন্ন মুহূর্ত। সকাল থেকে রাঙামাটি শহরের হ্যাপির মোড় সহ বেশ কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে শিক্ষার্থীরা কাজ করছে। সেখানে বৈষম্য বিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠছে। স্থান পেয়েছে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ছবি। এদিকে আজও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাঙামাটি এবং খাগড়াছড়ির বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের পাশাপাশি রেড ক্রেসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সহযোগিতা করছেন। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বান্দরবানে তারুণ্যের জয়যাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে সদরের মুক্ত মঞ্চ থেকে ছাত্র সমাজের আয়োজনে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন রঙের ফেস্টুন। সাধারণ জনগণের মাঝে আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনার সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনার জন্যই এই শোভাযাত্রা, এমনটি জানিয়েছেন আয়োজকরা। সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের তাদের শপথে থেকেই দায়িত্ব পালনের অনুরোধ জানান। তবে হলে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই হলে থাকতে পারবেন। এ সময় প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সহ অধিকাংশ হলের প্রাধ্যক্ষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করাও উপস্থিত ছিলেন। গুজব ও অপপ্রচার প্রতিরোধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নওগাঁয় শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করছে বিজিবি। সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সুধী সমাবেশ করছেন তারা। দুপুরে পত্নীতলা উপজেলার কাশীপুর গ্রামে হিন্দু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর খোঁজ খবর নেন বিজিবি ও স্থানীয় শিক্ষার্থীরা। পরে কাশীপুর বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বিজিবি 14 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ। এ সময় শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সাতক্ষীরা আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। এ সময় তিনি বলেছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর কোথাও যেন হানাহানি না হয় সেজন্য সবার সহযোগিতা চান তিনি। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে 29 কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার সহ 2 জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন 13 নম্বর কুতুপালং ক্যাম্পের ইয়াহিয়া খান, মিয়ানমারের নাগরিক বাসিন্দা আনোয়ার সাদেক। দুপুরে বিজিবি 2 ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তারা। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালালে নগদ টাকা সহ স্বর্ণ উদ্ধার করা হয়। নগদ 26,010 টাকা উদ্ধার করা হয়। আর আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি কর্মকর্তা। ভারতে আদানি গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া সেবির প্রধান মাধবী পুরী। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। শনিবার সকালেই এক এক্স বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ভারত সম্পর্কিত বড় কোনো খবর আসছে, রাতেই প্রকাশ করে সেই খবর। জানায়, গৌতম আদানিরা যেই অর্থ সরিয়েছে তার অংশীদার ছিলেন সেবি প্রধান। কেলেঙ্কারিতে সম্পৃক্ত ছিলেন তার স্বামী ধবল বুচু। এমন খবর প্রচারের পরে আলোড়ন তৈরি হয় ভারতের রাজনীতিতে। তীব্র সমালোচনা করেন বিরোধী নেতারা। এর আগেও শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারের দর বাড়িয়ে দেখানোর অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। আজকে সব খবরের সব আপডেট এ পর্যন্ত ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।